ধরছে আমরা এখন খুশি, এলাকাবাসী সবাই খুশি। মানুষ গেটের সামনে এলে মানুষের হুমকি দিত, মানুষের দ্বারে কাছাইতে দিত না। দেখতে এলো মানুষ, একটা মানুষ দেখতে এলো মানে তাকে দেওয়াইতো না। তো 2020 সালে আমি মিল্টন সামন্তের সাথে একটু জানাশোনা হয়। আমি জানি যে এখানে আমার পাশেই একটা বৃদ্ধাশ্রম। তো তখন লকডাউন, 17 মার্চ ছিল বঙ্গবন্ধু 2020 সালে জন্মবার্ষিকী। 24 তারিখ কি 25 তারিখে লকডাউনের ঘোষণা আসে। তো ওই সময় 28 তারিখে তখন আমি মিল্টন সামন্তের এখানে বৃদ্ধাশ্রমের কথা শুনে তাদের খাদ্য সংকট হওয়ার কারণে আমি বাজার থেকে 25 কেজি চালের বস্তা এখানে এনে প্রকাশ্যে সবার সামনে ডোনেট করি এবং রাত্রেবেলা সবজি দিই। তো ওই বছরই সে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেখানেও আমি রাজসাক্ষী। আমি পথচারী হিসেবে লকডাউনের সময় যাচ্ছিলাম, এলাকার স্থানীয় ছেলেরা কোরবানিদের সময় বড় বড় গরু আসে, বিভিন্ন ডোনাররা দেয়, দেখতে আসছিল। সে দেখতে এসে খালি জিজ্ঞাসা হচ্ছে যে গরুগুলো কয়টা গরু, এগুলো দেখতে আসছে। সেখানে সেই ছেলেদেরকে রাস্তায় নাজেহাল করে। কে করে? মিল্টন সামন্ত। জি। তখন আমি দুই পক্ষের মাঝখানে, সিসি ক্যামেরা ফুটেজও ছিল, দুই পক্ষের মাঝখানে আমি সরাই দিতে গিয়ে আমিও ধাক্কা খাই মিল্টন সামন্তের ছেলেদের কাছ থেকে। তো পরবর্তীতে মিল্টন সামন্তের ওই ছেলেরা যারা নাজেহাল হয় তারা গ্রুপ বেঁধে যখন তাকে জবাব পেতে গেছে, তখন সবাইকে 20-25 জনের নামে, স্থানীয় ছেলে পেলে যাদের বাড়ি আছে 20-25 জনের নামে সে মামলা দেয়। আমরা চাইব এটা একটা সুষ্ঠু বিচার হোক, জনগণ জানুক যদি সে অপরাধ হয়, এবং জনগণ যেন সতর্ক থাকে। এই ধরনের বৃদ্ধাশ্রমকে টাকা পয়সা ডোনেট করতে হলে আমাদেরকে জেনে শুনে করতে হবে এবং সরকারের একটা গেজেট থাকতে হবে। আমার বাবা আপনার ক্যানাডা লাগাইতে গেছিল, ক্যানাডা লাগাইতে যাওয়ার পরে উনি 1000 টাকা দাবি করে, 1000 টাকা দিতে না চাওয়ায় মারামারি হয়। উনি গায়ে হাত তুলে আমার আব্বা আম্মা দুজনকেই মারে। উনি ওনার ম্যানেজার আর ওনার ওয়াইফ তিনজনে মিলে মনে করেন ওনাদের দুজনকে মারে। মারামারির পরে ওনারা বের হয়েছে। বের হওয়ার পরে আমি এখানে দাঁড়াইছিলাম। আসার পর আমি জিজ্ঞাসা করছি, পরে আব্বা বললো যে এরকম আমি তো ক্যানাডা লাগাইতে গেছি, 1000 টাকা চাইছে, আমি দিতে পারিনি, এর জন্য মনে করেন আমার মারছে। ভিতরে ধাক্কা দিয়ে ফালাই দিছি ম্যানেজারে। আর মিল্টন এসে আমার পিছন থেকে হাত ধরছে। ধরার পর মনে করেন ওর ওয়াইফ এসে আমাকে মনে করেন বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার কারণে যে এই দেখেন আমার মাথায় এখনো দাগ আছে, আমার এখানে একটা বাড়ি দিচ্ছে, এখানে যে দাগ আছে, কাটা দাগ আছে। পরে মনে করেন আমরা থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে মনে করেন আমাদের মামলা নেয়নি। মিল্টন যেটা করছে, জি জি, এইটা ও তো মানে একজন ফকিরের ছেলে ছিল হিসাবে এখানে যখন আসছে, ও 2জন না 3জন লোক নিয়ে আইসা হয়তো চাঁদা উঠে এখানে চলতে পারেনি, নিজে খেতে পারে, কয়েক লক্ষ টাকা দিয়ে ছিল। ওই এত টাকা, এত কোটি টাকার মালিক কী করে হইলো? আর কোনো পোলা পানি গেলে কেউ জিজ্ঞাসা করলে তাদেরকে হুমকি দিছে, মাদক ব্যবসা ধরাই দিব, নাহলে হিরোইন দিয়ে ধরাই দিবে। এই যে জিনিসটি করছে ওইগুলো, এটা আপনারা খোঁজ দেন যে ওরা কীভাবে ওই এত টাকার মালিক হলো, এটা নেন। এই যে ছেলেটা নিয়ে মারে কিছু বলা যাবে, যদি কেউ সাপোর্ট করতে চায় তারা বলে যে তুমি এখানে আসলে তোমাকে মাদক দিয়ে ধরাই দিব, হুমকি দেবো, প্রশাসন দিয়ে ধরাই দেবো। এই প্রশাসন ঠিক আর এটি আপনারা খবর নেন। পরে ধরছে, আমরা এখন খুশি, এলাকাবাসী সবাই খুশি যে যাকে এরকম ক্রিমিনাল ধরা গেছে, ওর যাতে কঠোর বিচার হয়, যাতে আর কেউ এরকম প্রতারণা করতে না পারে। মানে এদের যে মনে করেন যে একটা বাহিনী আছে, আপনি তো কল্পনা করবেন না। এখানে অনেক মানুষ মার খাইছে, না ইয়া বুঝেন নাই, অনেক মানুষ মারছে। তাদের একটা গ্যাং আছে, মনে করেন 15-20 জনের একটা গ্যাং আছে। সন্দেহ জাগছিল, সন্দেহ জাগার পরে যে ছাত্রলীগের নেতা আছে রাহাত জামান, ও একসময় ও বাধা দিছিল যে উপরে নাচ গান হইতো আর কি, মানে গানা বাজনা করতো আর কি, উপরে দোতলায় মিল্টন সামন্তের দোতলায় ওইনে যে ডেস্কের জোরে বাজাইতো। আমার কাছে হলো বৃদ্ধা আশ্রম, ওইনে ঘুমের ডিস্টার্ব হইব, উপরে মেয়েরা আর ছেলেরা ওই যে ওদের যে নার্স থাকে আসলো, এরা জোরে সাউন্ড বাজাইতো। সেইটার দিকে ওই রাহাতের সন্দেহ হয়েছে। এই রাহাতের সন্দেহ হলে রাহাতের তখন ভিতরে ঢুকতে দেয় নাই, রাহাতের মারধর করে। ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির সদস্য ছিল, তখন এটা নিয়ে পুলিশি মামলা করে ওর ক্ষমতা বলে। পরে ওর কিছুদিন ভিতরে ছিল, পরে আবার ও জামিনে ছাড়া পাইছে। ঠিক আছে, এই মামলাটা করছিল কে? মিল্টন সামন্তার। মিল্টন সামন্তার একটা মিথ্যা মামলা করছিল যে চাঁদাবাজি চাইতে আইছে, কিন্তু আসলে ও চাঁদা দিতে আসে নাই।